বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। এখন শুনবেন শক্তিপদ রাজগুরুর লেখা মানস প্রিয়ার চতুর্থ পর্ব। কলেজের করিডোর প্রায় শূন্য। ওই ক্লাসের ছেলে মেয়েদের অনেকেই ক্লাসে গেছে। দরজায় দাঁড়িয়ে আছে আকাশ, যমুনা আর ভোম্বলের মতো আকাশের কিছু অনুচর। ওদের সামনে বিজয়প্রিয়া যেন আকাশের এতদিনের প্রতিষ্ঠাকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। আকাশ বলে, ওদের উচিত শিক্ষাই দেব, আমাকে টপকে যাবে। ভোম্বল বলে, প্রিয়া হঠাৎ ওই ছেলেটার দলে ভিড়ে গেল যে? আকাশ বলে, তুই শালা একটা অকম্মার ধারি রে ভোম্বল, গুড ফর নাথিং। একটা মেয়েকে কন্ট্রোল করতে পারিস না। ভোম্বলও এবার রীতিমতো অপমানিত বোধ করে। এবার তাকেও চেষ্টা করতেই হবে প্রিয়াকে হাতে আনার জন্য। যমুনা বলে, ক্লাসে আজ যাব না, চল সামনে স্পোর্টস মাঠে প্র্যাকটিস করা যাক। যা ভাবগতিক দেখছি, ছাত্র ইউনিয়নের ভোটেও এবার কাত না হয়ে যাস তোরা। তবু স্পোর্টসে নামটা বজায় রাখতে পারলে মুখ থাকবে। আকাশও ভাবনাতে পড়ে। কলেজের ছাত্রছাত্রীদের ভাবগতিক কেমন যেন বদলাচ্ছে। এবার নিজেদের প্রতিষ্ঠা কায়েম রাখার জন্য প্রাণপণ লড়াই করতে হবে। দরকার হলে অনেক কলাকৌশল করেই প্রতিপক্ষকে হারাতে হবে। ভূপেন বলে, তাই করতে হবে বস। নাথিং ইজ আনফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। যুদ্ধক্ষেত্রে আর প্রেমের ক্ষেত্রে যেভাবে হোক জিততে হবে, সেখানে সততার কোনো ঠাঁই নেই। আকাশও সাই দেয়, কারেক্ট, এবার তাই করতে হবে। আজকের অপমানের জবাব ওদের দিতেই হবে, ওই বিজয় আর প্রিয়াকে, ওদের দলবলকে। ললিতা এখন এই সংসারের কর্ত্রী। সে সংসার ধরে রেখেছে আর ব্রজকিশোরকে সে মতলব দেয় ওই কারখানা, অফিস, ব্যবসাপত্র সব গ্রাস করতে হবে। মেয়েটাকে যেভাবে পারো ধাপ্পা দিয়ে চলো। অবশ্য এই কথা ব্রজকিশোরকে শেখাতে হবে না। ব্রজও জানে কিভাবে পা ফেলতে হয়। সে তার হিসাব মতো কাজ করে অনেকের জায়গা জমি দখল করে বিরাট ম্যানশন, টাওয়ার, বাজার এসব তৈরি করে বিক্রি করে কোটি টাকা কামিয়েছে। অথচ কেউ তার গায়েও হাত দিতে পারেনি। সে এবার মনোনিবেশ করেছে নন্দকিশোরের নিজের এতদিনের পরিশ্রমে আর নরনারায়ণের টাকায় করা এই কারখানার দখল নিতে। ব্রজকিশোর দেখেছে এখানে নন্দকিশোরের আমলের বেশ কিছু বিশ্বস্ত সৎ কর্মচারী আছে। তাদের জোরে এই কারখানা এত লাভজনক হয়ে উঠেছে। তারা রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে। ব্রজকিশোর ওদের চটাতে সাহস পায় না। ওদের সামনে ব্রজকিশোরও কাজের লোক, পুরোপুরি সৎ লোক হবার ভানই করে। বলে, দাদার কারখানায় এর সব কিছু প্রিয়ার। মিস্টার রায়, মিস্টার সেন, আমাদেরও এর কিছু দায়িত্ব আছে। আমি চাই দাদার আমলে যেভাবে কারখানা চলছিল সেইভাবেই চালাবেন আপনারা। আমিও আপনাদের পরামর্শ মতোই কাজ করব। কর্মচারীরাও খুশি হয় ব্রজর কথায়। ব্রজকিশোর শুধু দেখছে কিভাবে পা ফেলবে, সেটাই দেখে শুনেই ঠিক করবে ব্রজ। অবশ্য এর মধ্যে ব্রজবাবুই জেনেছে দাদার একজন পার্টনারের খবর। উনি সেই গ্রামের জমিদার নরনারায়ণ বাবু। ব্রজ ওই কাগজপত্রও দেখেছে দাদার নিজস্ব আলমারিতে। সেই পার্টনারশিপ দলিলের খবর পুরনো কর্মচারীরাও জানে না। ব্রজবাবু সেই গ্রামেও খোঁজ খবর নিয়ে খুশি হয়। নারায়ণবাবু মারা গেছেন আগেই। তারপর তার ছেলে বাড়ি জমি বিক্রি করে দিয়ে গ্রাম ছেড়ে কোথায় চলে গেছে। তার কোনো খবর গ্রামের লোকও কেউ আর জানে না। অর্থাৎ সেই নরনারায়ণের ছেলেও নিশ্চয়ই বাবার ওই দলিলের খবর জানে না। জানলে এর মধ্যেই নিশ্চয়ই আসতো এখানে তার সম্পত্তির দখল নিতে। পাক বা না পাক সে আসতই। যখন আসেনি তখন সেই ছেলেও তার বাবার এই সোনার খনির কোনো খবর আদৌ জানে না। ব্রজকিশোর সেই হিসেব করেই অফিসের মধ্যে রাখা নন্দবাবুর ব্যক্তিগত আলমারি থেকে ওই দামি দলিলটা বের করে বাড়িতে নিজের ঘরে এনে আলমারিতে সযত্নে রেখে দিয়েছে। তারপর ভাবছে এবার দাদার সর্বস্ব প্রিয়াকে ফাঁকি দিয়ে কিভাবে গ্রাস করা যায়। ভোম্বল এবার একটু সতর্ক হয়ে উঠেছে। প্রিয়ার ওই ব্যবহারটা তার মোটেই ভালো লাগেনি। সে এসে ললিতাকেই বলে, প্রিয়া কলেজে আজে বাজে ছেলেদের সঙ্গে মিশছে,
আর সাইকেল নিয়ে কলেজে যায় কেন জানো পিসিমা? ললিতা চায় প্রিয়া তাদের হাতের মুঠোর মধ্যেই থাকুক, তাই অন্য ছেলের সঙ্গে মেশামেশির খবরে ললিতা বলে, সে কি রে, বলেছিলাম তুই ওকে গাড়িতে করে কলেজে নিয়ে যাবি আর ফিরিয়ে আনবি। তাহলে ওই সব ঢলাঢলি চলবে? চলবে না। আমি তো সব দিকে নজর রাখবো, তাই উনি ওই সাইকেলে চেপে রাসলীলা করতে চান। কলেজে ওই গুন্ডাগুলোর সঙ্গে মিশে আমাদের মানে গণতান্ত্রিক আন্দোলনকে শেষ করে দিল। তোর পিসেমশাইকে বলছি, সত্যি মেয়েটা বড্ড বেয়ারা হয়ে উঠেছে, এর একটা বিহিত করা দরকার। ব্রজকিশোর সাবধানী হিসাবী মানুষ। সে প্রিয়ার সম্বন্ধে ছকটা ভেবে রেখেছে। কোনো মতে ভম্বলের মতো একটা ছেলের ঘাড়ে চাপিয়ে ভম্বলকে দিয়েই ওই কলকারখানা বাড়ি সব লিখিয়ে নেবে। তারপর দুটোকে সেই অজপাড়া গায়ে পাচার করে দিয়ে নিজেই সর্বস্ব দখল করবে। তাই বলে, ভম্বল কাল থেকে প্রিয়া সাইকেল আর পাবে না, গাড়িতেই যাবে কলেজে। তুইও একটু চেষ্টা কর, ইয়ং ম্যান তুই, একটা মেয়েকে হাতে আনতে পারিস না? ভম্বলও এবার ভাবছে কথাটা। ওর চোখের সামনে বহু সিনেমা, টিভি, সিরিয়ালের পর্দায় দেখানো জমাট সিন ফুটে ওঠে। কোন দৃশ্য সঠিক ডায়লগ বলবে প্রিয়াকে তাই ভাবছে। সে বলে, এবার সব ঠিক হয়ে যাবে, আপনি ভাববেন না। হ্যাঁ, একটু চোখে চোখে রাখবি, যেন যার তার সঙ্গে মেলামেশা না করে, তাতে তোরই ক্ষতি। আর নিজেকে ভালো মন্দ পাগলেও বোঝে, তুই বুঝতে পারিস না? কাল থেকেই কাজে নেমে যা। ভম্বলও অভয় পেয়ে এবার খুশিতেই ডগমগ হয়ে ওঠে। এতদিন তবু একটা বাঁধো বাঁধো ঠেকত প্রিয়ার কাছে, এবার সেও একেবারেই ফ্রি হতে পারবে। প্রিয়া কিছুদিন থেকেই দেখেছে এবার কাকা কাকিমা যেন একটু করে বদলাচ্ছে। এতদিন প্রিয়ার হাত খরচা দিয়ে যেত অফিস থেকে ক্যাশিয়ার বাবু নিজে এসে। মাসে 1000 টাকা দিয়ে যেতেন তিনি। তাছাড়া মার্কেটিংয়ের জন্য টাকার দরকার, ফোন করলেই টাকা এসে যেত। সেদিন কাকিমা খাবার টেবিলে বসে বলে, প্রিয়া মা, টাকা আছে বলে কি খরচা করতে হবে? থাকলে তো তোরই থাকবে, খরচা একটু কমা, এত টাকা কিসে লাগে? প্রিয়া চুপ করে থাকে। সে ভাবতে পারেনি যে কাকিমা তার হাত খরচা নিয়ে কথা বলবে। প্রিয়ার বাড়তি টাকা কিছু লাগে, কলেজের 2-4 জন গরিব বন্ধুদের সে গোপনে সাহায্য করে, অনেককেই বইপত্রও কিনে দেয়। ব্রজ বলে, হ্যাঁ, কমাস ধরে টাকা একটু বেশিই নিচ্ছ। শোনো, এবার থেকে আমি তোমাকে মাসে 1000 করে হাত খরচা দেব, অফিসের থেকে টাকা নেওয়া ঠিক হবে না। প্রিয়া বলে, এতদিন ধরে বাবার আমল থেকেই বাবা এইভাবে টাকা দিয়েছেন। কোম্পানির ব্যবসাপত্র এখন মন্দা চলছে, বাজারের অবস্থাও ভালো নয়, তাই খরচা কমাবার দরকার। অবশ্য কেনাকাটার জন্য দরকার হয় কাকিমাকে বলো, কাকিমা 2-1000 টাকা দেবে। অর্থাৎ অফিস থেকে নয়, এবার ওদের কাছে হাত খরচার জন্য হাত পাততে হবে। অবশ্য প্রিয়ার টাকার অভাব নেই। প্রিয়ার বাবা প্রিয়ার নামেই ভালো টাকা ব্যাংকে রেখেছিলেন, তার সুদও কম নয়। সেটা অবশ্য ওই ব্রজকিশোরদের বলেনি প্রিয়া। ওদের এই গায়ে পড়ে বসে উপকার করাটা প্রথম থেকেই ভালো লাগেনি প্রিয়ার। এখন ক্রমশ প্রিয়া বুঝেছে তাকে ওরা জালে ফেলে বিশেষভাবে চাপ দিয়ে নিজেদের কাজ হাসিল করতে চায়। এর কয়েকদিন পরই সকালে উঠে প্রিয়া তার সাইকেল নিয়ে বের হতে যাবে, দেখে সাইকেলটা সেখানে নেই। দারোয়ানকে জিজ্ঞেস করতে সেও কিছু বলতে পারে না। এবারের লোকজন একটু বেলাতেই ওঠে। অবশ্য ভম্বল নজর রেখেছিল প্রিয়ার ওপর, কারণ সাইকেল অপসারণের ব্যাপারটায় তার ভূমিকাও কিছু ছিল। ভম্বল বাগানেই ছিল। সেই বলে, পিসমশাইয়ের হুকুম, আর সাইকেল চাপা চলবে না, এবার গাড়িতেই বের হতে হবে, নো সাইকেল, তাই ওটা আর নেই। প্রিয়া কথাটা শুনে চমকে ওঠে। তার নিজস্ব ইচ্ছাগুলোকেও এবার কাকাবাবু শেষ করে দিতে চায়। সামনে সাইকেল রেস। এ সময় সাইকেল কেড়ে নিলে বিপদেই পড়বে প্রিয়া, কিন্তু সে দম্বার পাত্রী নয়। সাইকেল তাকে পেতেই হবে, যে কোনো সাইকেল হোক। কদিন তাতেই চালিয়ে নিয়ে নিজেই সাইকেল কিনবে। ভম্বল হুকুমটা শুনিয়ে চলে গেছে। হঠাৎ প্রিয়ার চোখে পড়ে ফটিক এসেছে কাগজ দিতে।
ফটিক তাদের এতদিন ধরে খবরের কাগজ পত্রপত্রিকা দিয়ে এসেছে। ও ভোর থেকেই কাগজ বিলি করতে বের হয়। কাগজ সব বিলি করে শেষকালে এখানে আসে। এখানে কাগজ দিয়ে আউট হাউসে দারোয়ানের সঙ্গে গল্প করে চা বিড়ি খেয়ে ঘণ্টাখানেক কাটিয়ে চলে যায়। তার সাইকেলটা নতুন কিনেছে। প্রিয়া বলে, ফটিক, তুমি দারোয়ানজির ওখানে চাটা খাও, তোমার সাইকেল নিয়ে একটু ঘুরে আসি। কদিন এই সময় আসবে, আমি বের হব। ফটিক বলে, এ তো ভারী সাইকেল দিদিমণি, আপনাদের মতো দামি বিলাতি সাইকেল নয়, চালাতে কষ্ট হবে। না না, শোনো, এটা রাখো, চা খাবে। এই বলে ওর হাতে একটা 20 টাকার নোট ধরিয়ে দিয়ে সাইকেলটা নিয়ে সাঁ করে বের হয়ে যায় প্রিয়া। ফটিক অবাক হয়ে দেখছে। অবশ্য পথের বাঁকে প্রিয়াকে আর দেখা যায় না। প্রিয়া তখন পার্কের দিকে চলেছে। তার সাইকেল প্র্যাকটিস সে ঠিকই চালিয়ে যাবে। ভম্বল অবশ্য প্রিয়ার এইভাবে প্র্যাকটিসের খবরটা জানতে পারেনি। প্রিয়া আর ফটিক দুজনেই খবরটা গোপন রেখেছে। অবশ্য ফটিকের এর জন্য রোজ 20 টাকা করে আমদানি হয় ঘণ্টাখানেকের মধ্যে। ব্যাপারটা ঘটে ভোরবেলায়। তখন ভম্বল কেন, বাড়ির কর্তা ব্রজকিশোর, কর্ত্রী ললিতাও গভীর ঘুমে ডুবে থাকে। আর ভম্বল তো ওঠে সবার শেষে, বেলা 8টায়। বিজয়ও তৈরি হচ্ছে স্পোর্টসের জন্য। পড়াশোনাতেও সে এর মধ্যে কলেজে নাম করেছে। আর ওই আকাশের দলের অন্যায় জুলুম, র্যাগিং, নানা রকম জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এখন কলেজে সাধারণ ছেলেমেয়েরাও ওর বিশেষ ভক্ত হয়ে পড়েছে। ওর দলেও জুটেছে অনেকে। আকাশরাও কলেজে তাদের প্রাধান্য প্রতিষ্ঠা বজায় রাখার জন্য চোখ খুলেই রাখে। তারাও এবার বিজয়ের দলের প্রতিষ্ঠা বাড়তে দেখে চিন্তায় পড়ে। তাই আকাশরা চায় স্পোর্টসে তাদের দলকে যেভাবে হোক জিততেই হবে। যমুনাও আকাশের কাছের লোক। মেয়েদের মধ্যে যমুনাকে আকাশ লিডার বানাতে চায়। কিন্তু আকাশ দেখেছে সেখানে বাধা হয়ে উঠেছে ওই প্রিয়া। প্রিয়াও সেদিন বিজয়ের সঙ্গে যোগ দিয়ে আকাশদের ডাকা ছাত্র ধর্মঘট বানচাল করে দিয়েছিল। আর বিজয়ও প্রিয়ার এই সমর্থনে সেদিন আকাশদের বিরুদ্ধে মাথা তুলেছিল। আকাশ ভম্বলরাও পরিস্থিতি দেখে। কলেজ কমন রুমে বিজয়, প্রিয়া আর বেশ কিছু ছেলে মেয়ে ওদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মিটিং শুরু করেছে। এবার ভোটে ছাত্র সমিতি দখল করবে বিজয়ের দল। প্রিয়ার সাহায্যও থাকবে। তারা আকাশদের হটাতে চায়। ভম্বল খবরটা শুনে চমকে ওঠে। সেই আকাশদের এসে খবর দেয়, এবার আমাদেরই ওরা ভোটে হারিয়ে ছাত্র সমিতি দখল করতে চায়। আকাশ বলে, দেখা যাবে, তবে ওই বিজয়টা কোনো আদার গা থেকে হঠাৎ কলকাতায় এসে ডানা পালক গজিয়েছে, ওটাকে ছেটে ফেলতে হবে। ভম্বলও বিজয়ের উপর মোটেই খুশি নয়। সে ভেবেছিল প্রিয়া ভম্বলের কথা মতোই চলবে, তার সঙ্গে বেশি মেলামেশা করবে। কিন্তু ভম্বল দেখছে প্রিয়া অজানা ওই বিজয়টার দিকে যেন বেশি ঢলছে। ভম্বলও বলে, ব্যাটার সম্বন্ধে একটু খবর নিতে হবে বস, বিজয়টা সত্যিই বেড়েছে। বিজয় গ্রাম থেকে সব হারিয়ে হার মেনে এসেছে কলকাতায়। এখানে তাকে পায়ের তলে মাটি পেতেই হবে। আর ভাগ্যক্রমে বিজয় সমরজিতের মতো লোকের আশ্রয় এসে পড়ে। ক্রমশ নিজেকে নতুন করে গড়ার সুযোগ পায়। সমরজিৎ বলে, জীবনে হার মানবে না, লড়তে হবে, আর সেই লড়াইয়ে জিততেও হবে। বিজয় পড়াশোনার সঙ্গে সঙ্গে এবার স্পোর্টসের জন্য তৈরি হচ্ছে। কর্নেল সমরজিৎ চান বিজয় সব দিক থেকে নিজেকে তৈরি করুক। তিনি এখনো ভোরে উঠে বাড়ির লাগোয়া মাঠে জগিং করেন ওই খোঁড়া পায়। আর এখন তার ডিউটিও বেড়েছে। ভোরে বিজয়কেও তুলে দেন। সেও এখন দৌড়ায় ভোরবেলায়। কর্নেল নিজে টাইমিং দেখেন, আবার দৌড়ের স্টেপিং কিভাবে হবে তাও দেখিয়ে দেন। বিজয় নিজেকে শুধরে নিয়ে আবার দৌড় শুরু করে। 500 মিটার, 1000 মিটার দৌড়ের প্র্যাকটিস চলে। আবার লং জাম্পের প্র্যাকটিস। গলদঘর্ম হয়ে ফিরে এসে একটু বিশ্রাম নিয়ে পড়াশোনা, তারপর খেয়ে দেয়ে কলেজ। প্রিয়ার প্র্যাকটিসও চলেছে ভোরে। ফটিক এখন নিয়মিত আসে সাইকেল নিয়ে, আর প্রিয়াও তৈরি থাকে। ওর সাইকেল নিয়ে বের হয়। সেদিন প্রিয়া বের হয়েছে, একটু দূরে এসে চলে এসেছে সাইকেল নিয়ে।
হঠাৎ দেখে সামনে বিশাল খোলা মাঠে একজন বয়স্ক লোক আর বিজয় দৌড়াচ্ছে। প্রিয়াও অবাক হয়। বিজয়? বিজয়কে ভালো করেই চেনে প্রিয়া, কলেজের সুপরিচিত ভালো ছাত্র। বিজয় প্রিয়াকে সাধারণ একটা সাইকেল নিয়ে এদিকে আসতে দেখে জানতে চাইল, এদিকে? কর্নেলও জগিং করছিলেন। সকাল হচ্ছে, বাতাসে হিমহিম ভাব, গাছের গায়ে চড়ানো কুয়াশার চাদরটা ফিকে হয়ে আসছে, পাখিদের কলরব জাগে। ওদিকে লোয়ার কলোনির লোকদের ঘুম সবই ভেঙেছে, মাঠে লোকজন বিশেষ নেই। বিজয় প্রিয়াও কথা বলছে। সমরজিৎ এগিয়ে আসেন, বলেন, থামলে কেন বিজয়? আঙ্কেল, এ প্রিয়াঙ্কা, একসঙ্গে কলেজে পড়ি। প্রিয়া, ইনি কর্নেল সমরজিৎ, আমার গার্জেন। প্রিয়া ওই বয়স্ক মানুষটার মুখে চোখে কেমন একটা আভিজাত্য ব্যক্তিত্ব আর বলিষ্ঠতার ছাপ দেখে মাথা নিচু করে প্রণাম করে ওকে। আরে করছো কি? থাক থাক, আজকালকার ছেলেমেয়েরা তো এইসব প্রণাম টোনাম করা ভুলেই গেছে। মাথা নিচু করতে না শিখলে মাথা উঁচু করা যায় না। কারেক্ট, ঠিক কথা বলেছ। হ্যাঁ, কি যেন নাম বললে? প্রিয়া। প্রিয়া, বেশ মিষ্টি নাম, তোমার মতোই। তা এত সকালে সাইকেল নিয়ে কোথায় চলেছ? কলেজ পড়ছি, আমি তো সাইকেল রেস করি, তাই একটু প্র্যাকটিস করছি। এই বাজে সাইকেলে প্র্যাকটিস হয় না। তা সত্যি, তেমন সাইকেল তো নেই, তাই এই দিয়েই চালাতে হচ্ছে। তাছাড়া বাড়ির ওদিকে তেমন মাঠও নেই, তাই ভোরে পথঘাটে একটু ফাঁকা থাকে, তাই রাস্তাতেই প্র্যাকটিস করছি। বিজয় বলে, খুবই প্রবলেম। কর্নেল বলেন, বিজয়, তোমার রেসিং সাইকেল তো রয়েছে। প্রিয়া, এই মাঠে ভিড় থাকে না, তুমি ভোরে চলে এসো এখানে, এখানেই প্র্যাকটিস করবে। চলো, বাংলোতে কথা হবে। প্রিয়া জানে ওদিকে তার সাইকেলের মালিক বসে রয়েছে। সে এড়াবার চেষ্টা করে। ওদিকে দেরি হয়ে যাবে। বিজয় বলে, বেশি দেরি হবে না প্রিয়া, এত দূর এসে এক কাপ চা না খেয়ে গেলে আঙ্কেল কি মনে করবেন? প্রিয়া বিজয়ের সঙ্গে মাঠের ওদিকে সুন্দর ছোট বাগান ঘেরা বাংলোতে এগিয়ে যায়। বেশ কিছু ফুলের বাগান। কর্নেল ফুলও ভালোবাসেন, সবুজকেও। বাংলোটা ছোট, দোতলা আর বেশ সুন্দর। প্রিয়ার এই পরিবেশটাও ভালো লাগে। ড্রয়িং রুমে এসেছে ওরা। দেওয়ালে কাবার্ডে রয়েছে কর্নেলের যুদ্ধের অনেক স্মৃতি, কার্গিল পাহাড় পর্বতের বরফ ঢাকা সেই সব ছবি। কর্নেল বলেন, প্রিয়া, তাহলে কাল থেকেই প্র্যাকটিসে লেগে যাও। বিজয় আর তুমি দুজনকেই ট্রেনিং দিয়ে চ্যাম্পিয়ন বানাতে হবে। আজ বিজয় প্রিয়াও স্বপ্ন দেখে এই লড়াইয়ে হারবে না। বেলা হয়ে গেছে। ভোম্বল বাড়ির বর্তমান কর্তা ব্রজকিশোরও সকালে উঠে বাগানে পায়চারি করছে। প্রিয়াকে ফিরতে দেখে ব্রজ বলে, সাত সকালে কোথায় গিয়েছিলে প্রিয়া? প্রিয়া ওদিকে গলির মোড়েই ফটিককে সাইকেল দিয়ে হেঁটেই ফিরেছিল এইটুকু পথ। প্রিয়া বলে, কাকাবাবু, সকালে পার্কে একটু বেড়াতে গিয়েছিলাম। সকালে বের হলে শরীরটা বেশ ঝরঝরে থাকে। ও, তা ভালো। প্রিয়া কথা বাড়ায় না, বাড়ির ভিতরে চলে যায়। ব্রজ ভোম্বলকে বলে, কি করিস তুই? সকালে উঠে ওর সঙ্গে একটু মর্নিং ওয়াক করতেও তো পারিস, তা নয় কেবল খাবি আর ঘুমাবি। শরীরটা একেবারে যে স্টিম রোলার হয়ে যাচ্ছে সে খবর রাখিস। ললিতাও এসে পড়ে। সে বলে, আহা, বেচারাকে আর খুঁটো না বাপু, কি এমন খায়, আর মোটা কেন হবে? এই বয়সে গায়ে একটু গাও লাগে, ও কিছু না। এসো, চা দিয়েছি। প্রিয়াকে কাকিমা খবর দিয়েছে চায়ের টেবিলে আসার জন্য। কাজের মেয়েকে প্রিয়া বলে, আমার কলেজের পড়া অনেক বাকি, আমি পড়তে বসছি, তুই এখানেই আমার চা পাঠিয়ে দে। প্রিয়া জানে কাকিমার লেজুর ভোম্বলও থাকবে ওখানে, কাকাবাবু। কাকিমাও চাই প্রিয়া ভোম্বলকেই পছন্দ করুক। প্রিয়ার ক্ষমতা থাকলে সে ওটাকে দূর করে দিত, কিন্তু এখন সে অসহায়। কাকিমা কৌশলে এই সংসারের সব দায়িত্ব নিজের হাতে নিয়ে কর্তি সেজে বসে আছে, আর কাকাবাবুও তার বাবার অফিস কারখানা দখল করেছে। এখন প্রিয়াকেই তাদের কাছে হাত পাততে হয়। তারই সর্বস্ব যে লুটেছে ওই কাকাবাবু কাকিমা,
এটা বোঝার মতো জ্ঞান তার হয়েছে, তবে শোষণের প্রতিকার করার শক্তি তার নেই। তাই প্রিয়া ওদের পছন্দ করে না, সেটাও সে বুঝিয়ে দিতে চায়। একটা রেসিং সাইকেল তাকে কিনতেই হবে, কিন্তু তার নিরাপত্তার মিথ্যা ভান করে কাকাবাবু। ভোম্বল সেটাকেও না করিয়ে দেয়। তাই ভাবছে প্রিয়া। এখন ভোরবেলাতেই বের হয়ে পড়ে প্রিয়া এবাড়ির ঘুম ভাঙার আগে। বিজয়ী সাইকেল নিয়ে এগিয়ে আসে ওদিকে পার্কের ধারে। ওরা দুজনে বের হয় কর্নেলের মাঠে। শুরু হয় ট্রেনিং। কর্নেল দুজনকে নিয়ে পড়েছেন। ঘণ্টাখানেক তার কঠোর অনুশীলনের পর ওর বাংলোতেই ব্রেকফাস্ট খেতে হয়। বিজয় খানিকটা পথ প্রিয়াকে এগিয়ে দেয়। প্রিয়াও ঠিক সময় বাড়ি ফেরে। ছোনু কালু দুজনেই সেদিন পথে ওই ব্যাগ ছিনতাই করে কর্নেল সাহেবের নজরে পড়তে পড়তে কোনো মতে মাল ফেলে পালিয়ে বেঁচেছিল। ওরা জানে কর্নেল সাহেব তাদের এইসব পুণ্যকর্ম চোখে দেখলে চাকরি থেকে বরখাস্ত করে পিছনে লাথি মেরে দূর করে দেবেন। তাই হাতের শিকার ফেলেই পালিয়েছিল। তারপর অবশ্য কারখানায় ফিরে মুখ বুজে ভালো মানুষের মতো কাজ শুরু করে। রাতে দুজনে একটু মদ্যপান করে ঘুমিয়ে পড়েছিল। পরদিন সকালে কলে জল ধরতে গিয়ে ছোনু বাংলোর বাগানে বড় সাহেবের সঙ্গে ওই বিজয়কে দেখে চমকে ওঠে। ওর মালি টেনেছিল। পাটির মুখ একবার দেখলে তার মনে থাকে। আরো জানে ছোনু ওই ছোকরাও তাদের এখানে দেখলেই চিনে ফেলবে। তাই কোনো মতে জল নিয়ে ভেতরে ঢুকে দেখে কালু তখনও ঘুমোচ্ছে। 8টায় ডিউটিতে যেতে হবে। ছোনু ওকে ডাকে, ওঠ রে, এই কালু ওঠ, গজব হো গিয়া। কি গজব হলো রে, সাত সকালে হুজ্জুতি শুরু করলি? এবার ছোনু বলে ব্যাপারটা। সেই মাল বড় সাহেবের রিস্তাদার, বড় বাংলোতেই রয়েছে। এখন তাদের চিনতেও পারবে। তারপর যদি সাহেবকে বলে দেয় তখন? কালুর এবার ঘুম চলে যায়। সে বলে, তাই নাকি রে? দেখ উধার, দেখাই তোকে ছানু। তাই তো রে, এখন সরে সরে থাক যেন দেখতে না পায়। তারপর এর মধ্যে একটা মতলব বের করতে হবে, পথ একটা হবেই, ঘাবড়াস না। ওরা কদিন ওই বাংলোর দিকে বিশেষ যায় না। নজর রেখেছে বিজয়ের ওপর। সেদিন কালু দেখে ওই নতুন মেয়েটাকে। ছোনু বলে, একা নয় রে, আবার এক লেরকিও আসছে। বড় সাহেবও ওদের নিয়ে খেলকুদ করছে। আব আ গিয়া আইডিয়া। কি আইডিয়া রে? যা যা বলবো তাই করবি। ওই ছোকরাকে দোস্ত বানাতে হবে, অভি হয়ে যাবে। বিজয় প্রিয়া এখন পুরোদমে প্র্যাকটিস চালাচ্ছে। ছোনু কালুও নজর রাখছে গাছগাছালির আড়াল থেকে। এদিকে ভোম্বলও প্রিয়ার উপর নজর রেখেছিল। প্রিয়াকে সে বারবার চেষ্টা করেছে হাতে আনতে। প্রিয়া এখন কলেজে গিয়ে বিজয়ের সঙ্গে ওদের দলের সঙ্গেই মেশে। আকাশ বলে, কিরে ভোম্বল, প্রিয়া যেন তোকে চেনেই না। কি রে তুই, একটা মেয়েকে ম্যানেজ করতে পারিস না? ওই ছোড়াটা ওকে হাত করে নিল। এবার ভোম্বলের আত্মসম্মানে ঘা লাগে। সে বলে, তোদের সামনে মেশে না, না হলে প্রিয়ার সঙ্গে আমার রিলেশন খুবই গুড। মানে লাভেও পড়েছে আমার, তবে খুব চালাক মেয়ে, সহজে ধরা দিতে চায় না। হাসে আকাশ, তাহলে টোপ গিলে এখন খেলছে। এবার টেনে তোল, রাজত্বী রাজকন্যা সবই পেয়ে যাবি বেটা। ভোম্বলও সেই স্বপ্ন দেখছে। সেদিন ফিরছে ওরা গাড়িতে। ভোম্বল দেখছে প্রিয়াকে। কপালে 2-1 গাছা চুল এসে পড়েছে। সুন্দর মুখে চিন্তার ছাপ। ভোম্বল বলে, এত কি ভাবছ? প্রিয়া জবাব দেয় না। এবার ভোম্বল সাহস করে ওর নরম হাতটা নিজের হাতে তুলে নিতেই চমকে ওঠে প্রিয়া ওর সাহসে। হাতটা সরিয়ে নিয়ে ভোম্বলের দিকে কঠিন চাহনিতে চেয়ে রইল প্রিয়া। ভোম্বলও একটু ঘাবড়ে গেছে। সরে বসে সে। প্রিয়া বলে, ড্রাইভার একটু গাড়ি থামাও। কি হলো? তেষ্টা পেয়েছে, ডাব খেতে হবে। ভোম্বল বলে, চলো, তেষ্টা পাবারই কথা, যা ব্যবসা গরম। ভোম্বল নিজে নেমে গিয়ে ওদিকে একটা ডাবওয়ালার কাছে গিয়ে বলে, দুটো ভালো দেখে ডাব কাটো। ডাবওয়ালা এর মধ্যে একটা ডাব কেটে ভোম্বলকে দেয়। ভোম্বল ডাব খাচ্ছে। প্রিয়া এর মধ্যে গাড়িতে উঠে ড্রাইভারকে বলে, গাড়ি চালাও।
ভম্বলবাবু ডাব খাচ্ছেন। খান, উনি চলে আসবেন। আমাকে একবার সাইকেলের দোকানে যেতে হবে। বেন্টিং স্ট্রিটে চলো সিধে। ড্রাইভার গাড়ি স্টার্ট করে হুশ করে বের হয়ে যায়। ওদিকে ভম্বল তখন ডাবের জল খেয়ে শাঁসালো ডাবটা কাটিয়ে শ্বাস খেতে ব্যস্ত। হঠাৎ গাড়িটা চলে যেতে দেখে আধকাটা ডাবের খোলা হাতে আর মুখে কিছুটা শ্বাস পড়া অবস্থাতেই হাঁক পারে, এ গাড়ি থামাও, আমি এখানে। কিন্তু প্রিয়া ইচ্ছে করেই এই ঠাঠার উত্তরে ওকে পথের মাঝে ফেলেই চলে যায়। ভম্বলবাবুর পকেটও গড়ের মাঠ। এবার মাথায় হাত ভম্বলের। বউবাজার থেকে শ্যামবাজার এতটা পথ ওকে হেঁটেই ফিরতে হবে। প্রিয়ার হাত ধরতে সাহস করার জন্য এত বড় দাম দিতে হবে তাকে, এটা সে ভাবেনি। প্রিয়া অবশ্য এর মধ্যে বিদেশি সাইকেল নিজের টাকাতেই কিনেছে। সাইকেলটা এতদিন কেনেনি প্রিয়া, কারণ বাড়িতে নিয়ে গেলে কাকাবাবু ভম্বল সেটাকে সরিয়ে রেখে দেবে। এখন ওই কর্নেল আঙ্কেলের বাংলোতে তারও যাতায়াত চলছে। সাইকেলটা সেখানেই রাখার ব্যবস্থা করেই সেটা কিনেছে। আজ সেটা নিয়ে আসে কর্নেল সাহেবের বাংলোতে। ড্রাইভার শশীবাবু প্রিয়ার বাবার আমলের লোক, মানুষটা সৎ। সেও কিছুটা অভিযোগ পায় প্রিয়ার ব্যাপারে। ওই ব্রজবাবু আর তার স্ত্রী যে কৌশলে প্রিয়ার যথাসর্বস্ব দখল করতে চায়, এটাও বুঝেছে শশীবাবু। আর এই ভম্বলবাবুকেও চিনেছে শশীবাবু, 1 নম্বর বখাটে ছেলেটা। এর মধ্যে প্রিয়ার টাকাতেও হোটেলে বারেও যায়, কাপ্তানি করে, আর কৌশলে সেও প্রিয়াকে দখল করে সর্বস্ব পেতে চায়। শশীবাবু চাকরি করে পেটের দায়, তাই ব্রজবাবুর অনেক অন্যায় কাজ 2 নম্বরই ধান্দা দেখেও চুপ করে থাকে। প্রিয়া বলে, শশী কাকা, সাইকেলের কথা ওদের জানাবেন না। না না। ওদিকে ভম্বল ফিরছে গলদঘর্ম হয়ে। ললিতা বলে, কিরে, গাড়িতে ফিরিসনি? ভম্বল তখন এতটা পথ হেঁটে হাঁপাচ্ছে। ঘামে পাঞ্জাবিটা মোটা গায়ে সেটে বসেছে। বলে, ওই প্রিয়ার কথা বলো না পিসি, ও ডেঞ্জারাস মেয়ে। মাঝপথে আমাকে ফেলে গাড়ি নিয়ে চলে গেল। সে কি, কোথায় গেল? এবার উৎকণ্ঠিত হয় ললিতা। সে বলে, এখনো ফিরল না? তোকে ওর দিকে নজর রাখতে বললাম, আর তুই কোনো কম মেন্নস। তোর চোখে ধুলো দিয়ে চলে গেল। দেখা যায় গাড়িটা ফিরছে। প্রিয়া গাড়ি থেকে নেমে ভেতরে চলে গেল। এদের দিকে একবার তাকালো। ভম্বল বলে, এতক্ষণে ফেরা হলো। ললিতা বলে, এবার ওর দিকে কড়া নজর রাখ, ওর ভাবসাব ভালো ঠেকছে না ভম্বল, শেষে কোনো সর্বনাশ না বাধায়। ভম্বলও এবার চটে উঠেছে প্রিয়ার ওপর, তাই ভোর থেকেই সে নজর রেখেছিল। এবারের ঘুম তখনও ভাঙেনি। প্রিয়া এবার নতুন সাইকেল নিয়েই প্র্যাকটিস করে মাঠে। আজ বেশ ভোরে উঠেই বেরিয়ে যায়। ও খেয়াল করেনি ভম্বলও নজর রেখেছিল। প্রিয়া বের হতে ভম্বলও একটু অপেক্ষা করে প্রিয়ার যে সাইকেলটা সে দখল করে রেখেছিল সেইটা নিয়ে এবার প্রিয়াকে ফলো করে চলেছে। বিজয় অবশ্য পার্কের ওদিকে প্রিয়ার জন্য আজও অপেক্ষা করছিল। প্রিয়া আসে সেখানে। বিজয় তাকে নিজের সাইকেল নিয়ে বাকি পথটা গিয়ে প্র্যাকটিসে নামে। ভম্বল কিছুটা এসে ব্যাপারটা দেখে অবাক হয়। প্রিয়া বিজয়ের ঘনিষ্ঠতা যে এমনই পর্যায়ে পৌঁছেছে তা জানত না ভম্বল। বিজয় প্রিয়া অবশ্য ভম্বলকে দেখেনি। ওরা চলেছে খুশি মনে। পিছনে ভম্বলও চলেছে। ওকে দেখতে হবে ওরা কোথায় যায়। ওদের অভিসারের জায়গাটাও দেখতে হবে তাকে। ছনুকালো এবার মতলব করেছে বিজয়কে তাদের হাতে আনতে হবে। বড় সাহেবকে খুশি রাখতে হবে তাদের। তারা চায় বিজয় যেন তাদের সম্বন্ধে সাহেবকে কিছু না বলে। তারাও তাই কিভাবে বিজয়ের কাজে লাগা যায় সেই পথই খুঁজছে এই কদিন ধরে। তেমন পথ কিছু পায় না। কিন্তু ওই মেয়েটাকে বিজয়ের কাছে রোজ ভোরে আসতে দেখে কালু বলে, ছনু, সুন্দরী মেয়ে আসে ওই ছেলেটার কাছে, এবার কেস গড়বড় হবে। মানে? আরে সুন্দরী মেয়ে ছেলের পিছনে একটা ছেলেই থাকে না, 2-10 জন লাইন মারে, তাই টক্করও বাঁধে। এখানেও বাঁধবে। আর ব্যাস, আমরা মদত দেব বড় সাহেবের ওই রিস্তাদারকে, তাহলেই অভি জানবে যে ওর দরকার পড়বে আমাদের। আর ব্যাস, ছেলেটাও আমাদের বাত আর কিছু বলবে না বড় সাহেব। অভি ফিট, আমরাও ভি ফিট।
ওরা তাই আজ নজর রেখেছিল বিজয় প্রিয়াদের উপর। আর দেখে একটা মোটা মতো ছেলে গলায় সোনার হার, একটা ফরেন সাইকেল নিয়ে ফলো করছে বিজয়দের। কালু বলে, ক্যারেছন ঠিক বলে না, ওই কুমড়ো পটাশ মার্কা ছোকরা বি মোহব্বত করে মেয়েটাকে, তাই ফলো করছে। ফরেন সাইকেল, সোনার হার। পথে ঘাটে লোকজনও নেই, ওদিকে গাছগাছালিও কিছু আছে। ভম্বল এবার হাতে নাতেই ধরে ফেলবে প্রিয়ার সব কিছু, তারপর সব কথাই গিয়ে বলবে বাড়িতে। দরকার হয় পিসিমা পিসেমশাইকে নিয়েও চলে আসবে। প্রিয়াকে এবার উচিত শিক্ষাই দেবে সে। হঠাৎ নির্জন পথের পাশ থেকে একজন লাফ দিয়ে এসে ওর সাইকেলটা চেপে ধরতে মোটা ভম্বল ব্যালেন্স হারিয়ে পথেই ছিটকে পড়ে। সাইকেলটা তখন ছোনুর হাতে। ভম্বল গর্জে ওঠে, ধাক্কা মেরে ফেলে দেবে ইডিয়েট কোথাকার। এবার মাটি ফুরিয়ে যেন কালুর আবির্ভাব ঘটে। কালুর হাতে একটা রামপুরি ছোড়া, বোতাম টিপলেই হিসির শব্দে সাপের ফনার মতো ছোড়ার ফলাটাও বের হয়ে আসে। ভম্বল চমকে ওঠে। কালু বলে, চোখ বে, মেয়েদের মতো শখ করে আবার হার পড়া হয়েছে। ক্যা বে মোটুরাম, প্যার মোহব্বত চলছে বুঝি? ভম্বল দেখছে ওদের, সে বলে, সাইকেল দাও। কালু ফুঁসে ওঠে, আবে কাবাব মে হাড্ডি, ও হার খুলে দিয়ে ইহা সে ভাগ, খোল হার। কালু এবার ভম্বলের গলার হারটা খুলে নিয়ে পিছনে একটা লাথি কষে বলে, চুপচাপ ফোট বে, না হলে দেব শালার কুমড়ো ফাঁসিয়ে। পেটের উপর ছোড়াটা ধরতেই ভম্বল বুঝেছে সমূহ বিপদ। সে তখন প্রাণপণে দৌড়াতে শুরু করে। ব্যাপারটা দেখছিল প্রিয়া বিজয়। ভম্বলের সাইকেল হার কেড়ে নিয়েছে ওরা। বিজয়ও চিনেছে ওদের, বলে, এইভাবে রাহাজানি ছিনতাই করবে? প্রিয়া বলে, ওই ভম্বলটা শয়তান, ও আমাকে ফলো করছিল। ওর ছিনতাই করে ঠিক করেছে ওরা, আর কোনোদিন ফলো করবে না, শান্তিতে আসতে পারবো। বিজয় বলে, কিন্তু ওরা ঠিক করেনি, ওই লোক দুটো আমাকেও বিপদে ফেলার চেষ্টা করেছিল। মাপ কিজিয়ে ছোটা সাপ, আপনি আমাদের কর্নেল সাহেবের রিস্তাদার, সেদিন জানতাম না, মিস্টেক হয়ে গেছিল সাপ। আমরা ফুল টাইম ছিনতাই কাজ করি না স্যার, বড় সাহেবের কারখানায় কাজ করি, ওখানেই থাকি। মাঝে মাঝে প্র্যাকটিসটা বজায় রাখতে টুকটাক এসব করি। ও সালাই দিদিমণিকে ফলো করছিল স্যার, তাই সালাকে একটু স্যাম্পল দেখিয়ে দিলাম। সালা সাইকেল ভি ফেলে পালালো। এ তো আমার সাইকেল, ভম্বলি কেড়ে নিয়েছিল কাকাকে বলে, কাকাই ওকে হয়তো পাঠিয়েছিল। সাইকেল নিয়ে নিন মেম সাহেব, আর কাকা না ফাঁকা কার নজর পড়েছে বলেন, তাকে ভেবে কিছু স্যাম্পল ছেড়ে দেবো এই বান্দা। বিজয় দেখছে ওদের, দুটো যেন বিচিত্র জীব। থাক, আর ঝামেলা পাকাতে হবে না। তাহলে মাফ করে দিলেন স্যার? ঠিক আছে, তবে এসব কাজ করো না। আমিও বড় সাহেবকে কিছু বলবো না। বহুত খুব স্যার, লেকিন এসব কাজ করা ঠিক কাম নয় তা জানি, কিন্তু স্যার চোরের দুনিয়া, শয়তানের দুনিয়াতে বাঁচতে গেলে ইনসানকে ভি কभी कभी চোর শয়তান হতে হয়। সেই বাত আপনারও ভি মালুম হবে। চলি স্যার, নমস্তে। ছোনু বলে, বড় সাহেবের কারখানার কোয়ার্টারে থাকি স্যার, ছানু কালু সর্দার বললে সব কই পাতা বাতলে দেবে। ওরা চলে যায়। বিজয় বলে, তাহলে ভম্বল তোমার কাকাবাবুর গুপ্তচর? গুপ্তচরই নয়, কাকাই বাবা মারা যাবার পর বাবার কারখানা, অফিস সব দখল করেছেন। বলেন বাবাই নাকি ওকে সব কাজ দেখার জন্য পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে গেছেন। আমার শৈশবদেরও দরকার নেই। আর বাড়িতেও কাকিমা কোথা থেকে ওই মোটকা ভম্বলকে এনে আমার পিছনে লাগিয়ে আমার লাইফ ফেল করে দিয়েছে। তাই তো বলছিলাম, ওই ছোনু কালু ভম্বলকে শাসিয়ে ঠিক কাজই করেছে। ও আমার সাইকেলও কেড়ে নিয়েছিল, যাতে স্পোর্টসে চোখ না দিতে পারি, আর আকাশের প্রেমিকা যমুনাই চ্যাম্পিয়ন হয়। এসব তো জানতাম না। দেখা যাক এবার কারা চ্যাম্পিয়ন হয়। ভম্বল সর্বস্ব হারিয়ে বাড়ি ফিরেছে কোনো মতে প্রাণটুকু নিয়ে। সাইকেলটাও গেছে, আর গেছে পিসিমার দেয়া দামি হাটটাও। বাইরের ঘরে ঘরমাক্ত অবস্থায় হাঁপাচ্ছে। এমন একটা দারুণ ঘটনা হাতে নাতে ধরতে পারল না। সব ঠিকানাও পেত, তারপর প্রিয়াকে বাধ্য করত তার হাতে আসতে, কিন্তু কিছুই হয়নি। বিজয় প্রিয়া কোথায় পথের আড়ালে চলে গেল।
ভোম্বলেরও সব হারিয়ে গেল ওই ছিনতাইবাজদের হাতে। পিসিমা ঘরে ঢুকে বিধ্বস্ত অবস্থায় ভোম্বলকে দেখে শুধায়, কি হলো রে? আসল কথাটা বলতে পারে না ভোম্বল। এ তার নিদারুণ অপমানের কথাই। বলে যে, মানে মর্নিং ওয়াক করতে বলেছে ডাক্তার, তাই গেছিলাম। ভোম্বল পিসিমাকে এড়িয়ে ভিতরে চলে যায়। ললিতা ঠিক ব্যাপারটা বুঝতে পারে না, কিন্তু প্রিয়াও ঘরে নেই। ভোম্বল অবশ্য কলেজে এসে কথাগুলো আকাশকে সব জানায়, ওর বন্ধুদেরও। প্রিয়ার সাইকেল, তার হারও নিয়ে গেছে সেই ছিনতাই পার্টির লোক। বিজয় প্রিয়াদের জন্যই তাকে এইভাবে অপমান সহ্য করতে হয়েছে। আকাশ বলে, স্পোর্টস হয়ে যাক, সব ট্রফিগুলো নিই, তারপর কলেজের খেলা শুরু করব। তখন বিজয় প্রিয়া আর ওদের দলকেই সজুত করে দেব। ভূপেন ন্যাপা সব রেডি করে রাখবি, ওদের দল যেন পাত্তা না পায়। স্পোর্টসের দিন এসে গেছে। কলেজ থেকে এলাকার বেশ কিছু নামি দামি লোকদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। কর্নেলও নিমন্ত্রণ পেয়েছেন। সেদিন ওদের প্র্যাকটিসের পর বাগানে বসে কর্নেল বলেন, কাল আমিও যাচ্ছি। বিজয় প্রিয়া, তোমাদের জিততেই হবে, আর তোদের জিত হবে আমার জিত। মনে রেখো, আমি সমরজিৎ, লড়াই করে ময়দানে হার মানিনি। কর্নেলের ভালো লাগে দুটি তরুণ তরুণীকে। ওরা যেন দুরন্ত যৌবনের প্রতীক। নিজের ছেলে অকালে মারা গেছে কর্নেলের। লোভী এক শ্রেণীর মানুষের লোভের বলি হয়েছিল তার পরিবার। সেই লোকগুলি তার বাড়িঘরও কেড়ে নিয়েছে। এখনো তাদের অন্যায়ের জবাব দিতে পারেনি সে। সেই শক্তিমান মানুষগুলো আজও সমাজে মাথা তুলে ঘুরছে। ব্রজকিশোর আজ শিল্পপতি। ওর সবকিছু দাঁড়িয়ে আছে লোভ, পাপ আর মিথ্যার ওপর। তবে সেই প্রাসাদের মূলে কর্নেল কোনো আঘাতই করতে পারেনি, কিন্তু থেমে থাকলে চলবে না। তাই যেন সমরজিৎ পাশে চান বিজয়কে। বিজয় বলে, আমরা চেষ্টা করব স্যার। কলেজের মাঠটাকে সাজানো হচ্ছে রঙিন কাগজের মালায়। ওদিকে নিমন্ত্রিত অতিথিরাও এসেছেন। প্রিন্সিপাল তাদের তদারক করতে ব্যস্ত। মাঠের চারিপাশে ছেলে মেয়েদের ভিড়। বিচারকরাও মাঠে রয়েছে। আকাশ, ভূপেন, যমুনা তাদের দলের সকলেই তৈরি। এদিকে বিজয়ের দল। মাইকে ডাকা হচ্ছে 500 মিটার দৌড়ের প্রতিযোগীদের। এই দৌড়ের প্রথম পুরস্কার গতবার আকাশ পেয়েছে, এবারও পাবে জানে সে। সে এসে স্টার্টিং পয়েন্টে দাঁড়ায়। বিজয়ও এসে দাঁড়ায়। আকাশ একবার বিজয়ের দিকে চাইলেও অবজ্ঞা ভরে। আরো কয়েকজন রয়েছে রেসে। ভূপেনও রয়েছে। দৌড় শুরু হয় ফায়ারের সঙ্গে সঙ্গে। কলরব ওঠে। ছেলেমেয়েরাও দুটি দলে বিভক্ত হয়ে গেছে। আর দেখা যায় বিজয়ের দলের সমর্থকরাই বেশি। আকাশ মোটামুটি ভালোই দৌড়ায়। প্রথম থেকেই সে এগিয়ে রয়েছে। সে জানে তাকে হারাবার মতো কেউ নেই, তাই একটু গা এলিয়ে দিয়েই ছুটছে সে। ফার্স্ট ল্যাপ হয়ে গেছে। বিজয় জানে কখন গতিবেগ বাড়াতে হবে। ওদিকে চিৎকার উঠেছে। ভূপেন, ভোম্বল, যমুনারাও গলা ফাটিয়ে চিৎকার করছে, আকাশ আকাশ। প্রিয়ার বুক কাঁপছে। সৌমেন, অনিমেষরাও চিৎকার করে, ওয়েক আপ বিজয়, লাস্ট ল্যাপ, ওয়েক আপ ওয়েক আপ। কর্নেলও দেখছেন বিজয় এবার গতিবেগ বাড়াচ্ছে। কর্নেলও খুশি। ঠিক সময়ে বিজয় গতিবেগ বাড়িয়েছে। এবার সে দৌড়ায় হরিণের মতো। আকাশও চমকে ওঠে। তাকে পিছনে ফেলে বের হয়ে গেল বিজয়। ওদিকে আকাশের দলও গলা ফাটিয়ে চিৎকার করে। আকাশ দেখছে বিজয় তার আগে। ক্রমশ তার গতিবেগ বাড়ছে ফিনিশিং পয়েন্টের কাছাকাছি এসে। আকাশও মরিয়া হয়ে দৌড়াচ্ছে, কিন্তু আর মেকআপ করতে পারে না। তুমুল জয়ধ্বনি ওঠে। এটা যে আকাশের জন্য নয় তা বুঝেছে আকাশ। বিজয় এবার ফার্স্ট হয়। কর্নেল সাহেবও খুশি। ওদিকে আকাশের দল অসহায় রাগে অপমানে ফুঁসছে। ভোম্বল বলে, বেটা বিজয় জিতে গেল। ভূপেন বলে, আরে এক মাঘে শীত যায় না, 1000 মিটার রেসও আছে, দেখা যাবে, ওখানে আর দাঁড়াতে পারবে না বিজয়। বস, একটু মধু খেয়ে দম নে, এবার বাজি মারতেই হবে। এবার ছাত্রদের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে। বিজয় পড়াশোনাতে ভালো, কলেজে সেই সুনামি তার ছিল।
সৎ ছাত্র বলেই ভালোবাসত সকলে। ওই আকাশকে সে সব দিক থেকেই হারাবার যোগ্যতা রাখে তা সে আজ দেখিয়ে দিয়েছে। 1000 মিটার দৌড়ে এবার ভূপেনই বিজয়ের পাশের ট্র্যাকে রয়েছে। বিজয়ও বুঝেছে এবার ওরা জেতবার জন্য কিছু নোংরামিও করতে পারে। আকাশ ভূপেনের মধ্যে তেমন ইশারাই হয়। ওরা দুজনেই তাই যেন বিজয়ের দিকেই ট্রাকে দাঁড়িয়েছে। ওদের মতলব দৌড়ের ফাঁকে কোনো মতে ধাক্কা মারতে পারলেই বিজয় গতিবেগের সময় তাল সামলাতে পারবে না, ছিটকে পড়বেই, আহতও হতে পারে। ফলে আকাশই জিতে যাবে। বিজয় দৌড়াচ্ছে 1000 মিটার দীর্ঘ পথ। এদিকে এবার ভূপেন আকাশ দুজনেই বিজয়কে চাপার চেষ্টা করে। বিজয় ধাক্কা খেয়েও টাল সামলে দৌড়াচ্ছে। মাঠের বাইরে বিজয়ের সমর্থক বাহিনী এবার আরো জোরে চিৎকার করে। এই দৌড় তাদের জিততে হবে। এর উপর নির্ভর করছে তাদের টিকে থাকার প্রশ্ন, আর বিজয়কে জিততেই হবে। তার মনে পড়ে কর্নেলের কথা, সব বাধা জয় করে জিততে হবে। দেখে বিজয় এবার ভূপেন আকাশ মরিয়া হয়ে তাকে আঘাত হানার জন্য এগিয়ে আসছে। কিন্তু বিজয় নিমেষের মধ্যে তার গতিবেগ বাড়িয়ে এগিয়ে যায়। আর সেই মুহূর্তেই বিজয়কে না পেয়ে আকাশ ভূপেন দুজনে দুজনকেই ধাক্কা মেরেছে। আর গতিবেগ সামলাতে না পেরে দুজন দুদিকে ছিটকে পড়ে। আকাশের তত বেশি লাগেনি, ও উঠে পড়ে আবার দৌড় শুরু করে। ভূপেন বেশি চোট পেয়ে ট্রাক থেকে বের হয়ে আসে। বিজয় তখন অনেক এগিয়ে গেছে। মাঠ মুখর হয়ে ওঠে তার দলের ছেলে মেয়েদের চিৎকারে। এবারও বিজয় ছিনিয়ে নিল সেই পুরস্কার। আকাশের দলবলের জয়ধ্বনি এবার থেমে গেছে। তাদের নেতাই যে একেবারে নেতা হয়ে যাবে তা ভাবেনি। এদিকে ফলাফল ঘোষিত হয়েছে। আকাশ কোনো ইভেন্টেই জিততে পারেনি, তার আসন ছিনিয়ে নিয়েছে আজ বিজয়। নতুন সেই ছেলেটি এবার আকাশকে বিপর্যস্ত করেছে। যমুনাও ঘাবড়ে গেছে আকাশের এই পরাজয়। যমুনা সাইকেল রেসের চ্যাম্পিয়ন ছিল এতদিন, এবারও সে আশা করে জিতবে, কিন্তু প্রিয়াও নাম দিয়েছে। এদিকে আকাশের বিপর্যয়। যমুনা বলে, এবার কি হবে রে ভূপেন? আকাশ তো আউট হয়ে গেল, আমারও ভয় হচ্ছে। আকাশ বলে, নিজেদের ভুলে আউট হয়ে গেলাম, তবে তুই জিতবি, আর খেলায় তো হার জিত আছেই রে। ভূপেন, সব ঠিকঠাক করে রেখেছিস তো? ভূপেন ভম্বল দুজনেই ছিল। ভম্বল বলে, ভূপেন সব কাজ ঠিকঠাক করেই রেখেছে, দেখবে যমুনা, প্রিয়া কোনো অবস্থাতেই জিততে পারবে না রেসে। ওদিকে সাইকেল রেসের নাম ডাকাডাকি শুরু হয়েছে। মাঠে একে একে মেয়েরা সাইকেল নিয়ে নামছে, যমুনাও এগিয়ে যায়। ওদিকে বিজয়দের দলে তখন হইচই চলছে। বিজয়ী নয়, তাদের দলের 4-5 জন অন্য সব ইভেন্টে আকাশের দলের ছেলে মেয়েদের হারিয়ে প্রাইজ পেয়েছে। এবার প্রিয়াও সাইকেল নিয়ে নামতে যাবে। হঠাৎ দেখে তার নতুন দামি বিলেতি সাইকেলের চাকার হাওয়াই নেই, একটা চাকার ব্রেকও খোলা। চমকে ওঠে প্রিয়া, এসব কি করে হলো? বিজয় দেখে প্রিয়া সাইকেলটাকে গোপনে কে এইভাবে তছনছ করে দিয়েছে। সময়ও নেই ওসব সারাবার, আর এই সাইকেল নিয়ে মাঠে নামাও যাবে না। প্রিয়া আর্তকণ্ঠে বলে, এখন কি হবে? ওরাও অসহায়। ওদিকে নাম ডাকার পর্ব শেষ। এবার কয়েক মিনিটের মধ্যে রেস স্টার্ট হবে। প্রিয়ার চোখে জল। সেও চেয়েছিল উচিত জবাব দিতে, তার জন্য এতদিন ধরে হাড় ভাঙা পরিশ্রম করেছে, কিন্তু সবকিছু এইভাবে ব্যর্থ হয়ে যাবে তা ভাবেনি। লাস্ট মিনিট কল হচ্ছে মাইকে। এবার বিজয়ী দৌড়ে গিয়েও নিজের সেই দামি সাইকেলটা এনে প্রিয়াকে দিয়ে বলে, রাসাব, এই সাইকেলেই তো প্র্যাকটিস করেছো, এতেই হবে। প্রিয়া সাইকেলটা পেয়ে নিমেষের মধ্যে শেষ মুহূর্তে গিয়ে স্টার্টিং লাইনে দাঁড়ায়। উত্তেজনায় তার বুক কাঁপছে। আকাশ ভূপেন রায় এই কাজটা করেছিল। যমুনা ভাবেনি যে প্রিয়া শেষ মুহূর্তে এসে পড়বে। সেও জানে ভম্বল ভূপেন নিশ্চয়ই কিছু করেছে প্রিয়াকে ট্রাক থেকে সরিয়ে দেবার জন্য, কিন্তু শেষ মুহূর্তে প্রিয়াকে দেখে সেও ঘাবড়ে গেছে। এবার রেস শুরু হয়েছে। প্রিয়াও এবার মরিয়া হয়ে সাইকেল চালাচ্ছে। বিজয়ের সাইকেলেই প্র্যাকটিস করে এসেছে সে এতদিন, সেটা পেয়ে ভালোই হয়েছে। সে যমুনাকে ধরার জন্য জোর প্যাডেল করছে। ওদিকে আকাশ ভূপেন ভম্বলও অবাক হয়। আকাশ বলে, কিরে,
বলছিলি ট্রাকেই আসবে না প্রিয়া, ও এলো কি করে? আর যমুনাকে তো ওভারটেকই করছে। এদিকে বিজয়ের দল তখন গলা ফাটিয়ে চিৎকার করে, প্রিয়া মার মার যমুনাকে। যমুনাও বুঝেছে এবার হাড্ডাহাড্ডি লড়াই করতে হবে। সেই প্রাণপণে চালাচ্ছে। প্রিয়া তার পাশে এসে গেছে। দুজনে চলছে পাশাপাশি। ওদিকে বিজয় তার দলবল চিৎকার করছে, ওয়েক আপ প্রিয়া, জোরে। প্রিয়ার দেহ মনে যেন কি নতুন শক্তি আসে। সে আরো জোরে চালাচ্ছে। দূরে দেখা যায় ফিনিশিং পয়েন্ট। প্রিয়া সর্বশক্তি দিয়ে প্যাডেল করে চলেছে। যমুনাকে সে পিছনে ফেলে সে বেশ কয়েক সেকেন্ডেই ফিনিশিং পয়েন্ট পার হয়ে যায়। ওদিকে বিজয় অন্যান্যরা অপেক্ষা করছিল। বিজয় ওকে সাইকেল থেকে নামায়। জয়ধ্বনি ওঠে, প্রিয়া জিন্দাবাদ। যমুনা 2 বছর পর তার সেই জায়গা হারিয়ে মাথা নিচু করে চলেছে। আকাশ ভূপেনরাও স্তব্ধ হয়ে গেছে। ভোম্বল গজরায়, খুব মাতামাতি হচ্ছে। ঠিক আছে, পরে দেখা যাবে কোথাকার জল কোথায় দাঁড়ায়। কর্নেলও দেখেছেন ব্যাপারটা। পুরস্কার বিতরণী সভায় নিজেই পুরস্কার তুলে দেন বিজয় প্রিয়া অন্যদের হাতে। যমুনা দ্বিতীয় হয়েছে। সেও মাথা নিচু করে পুরস্কার নিয়ে গেল মাত্র। আকাশ ভূপেন ভোম্বলরা দেখছে কর্নেল সাহেব ওই বিজয় প্রিয়াদের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে কথা বলছেন। আজ কর্নেলও খুশি। তার ট্রেনিং দেয়া ব্যর্থ হয়নি। দুজনেই অনেক বাধা বিপত্তি কাটিয়ে জয়ী হয়েছে। কর্নেল বলেন, আজ তোমাদের জন্য পার্টি দেব। এখান থেকে সোজা আমার ওখানে চলে এসো তোমাদের বন্ধুদের নিয়ে। বিজয় তার বন্ধুরাও খুশি। তারা বলে, তাই হবে স্যার। ভোম্বলও আড়ি পেতেছিল। তারও মনে হয় ওই ভদ্রলোক এদের চেনে। কর্নেল যে এরা জিততে খুব খুশি হয়েছেন, ওদের জেতার খুশিতে পার্টি দিচ্ছেন সেটাও শুনেছে। কিন্তু ওদের জায়গাটার সন্ধান করতে হবে। আকাশ গজগজ করে, বলে, খুশিতে পার্টি দেবে? এরপর কলেজে মুখ দেখাবো কি করে কে জানে। ভোম্বল, তুই কোনো কর্মের নোস। তুই বলিস প্রিয়ার গার্জেন তুই, ও তোর কথা মতো চলে। ছাই, তোকে লাথি মেরে বিজয়টার সঙ্গে ভিড়েছে, তোর মুরদ বোঝা গেছে। না, দেখবি এই ভোম্বলের খেল। তোদের খেল তো খতম হলো, এবার আমার খেল শুরু হবে। এতক্ষণ শুনছিলেন শক্তিপদ রাজগুরুর লেখা মানস প্রিয়ার 4র্থ পর্ব। উপন্যাসটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।